শিখা কাউকে কিছু না জানিয়ে একাই বেরিয়ে পড়ল বাসা থেকে। ডক্টরের চেম্বারে এসে পড়ে গেল বিপাকে। ডক্টর যখন জানলো শিখা প্রেগনেন্ট, উনি অবাক হয়ে প্রশ্ন করল, তুমি নিজেই তো বাচ্চা, বয়স কত তোমার? তোমার সাথে কেউ আসেনি, একা এসেছো তুমি? 17 বছরে কিশোরী মেয়েটা নিজ মুখে নিজের গর্ভধারণের কথা বলতে লজ্জায় মরে যাচ্ছে। এমন লজ্জা ইহজন্মে পায়নি শিখা। তবুও ভেঙে পড়া যাবে না। বয়স যাই হোক, সে একজন হবু মা। মায়েদের এতটুকুতেই ভেঙে পড়তে নেই। মা হওয়া কি আর এতটাই সহজ? নড়ে চড়ে বসল শিখা। গুটি কয়েক লম্বা শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে ডক্টরকে বলল, নাম শিখা, বয়স 17 চলছে। ব্যক্তিগত সমস্যার জন্য হাজবেন্ড বা অন্যরা সাথে আসতে পারিনি, বাধ্য হয়ে একাই এসেছি। আপনার যা জানার প্রয়োজন হয় আমাকে জিজ্ঞেস করুন। দিন গিয়ে কয়েক মাসে পরিণত হয়েছে। শিখার বাচ্চা হওয়ার সময়টা ঘনিয়ে আসছে। অপরিপক্ক বয়সে গর্ভধারণ করার ফলে শরীরে নানান রোগে ভুগছে মেয়েটা। ভরা পেট নিয়ে চলাফেরা করায় দায় হয়ে আসছে আজকাল। চোখমুখ ফ্যাকাশে হয়ে আসে তার, হাত পা ফুলে গিয়েছে। সেদিন হসপিটাল থেকে ডক্টর দেখিয়ে আসার পর ডক্টর শিখাকে সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছিল। কিন্তু হায়, সেই বেড রেস্ট কি তার কপালে ছিল? একদমই না। অসুস্থ শরীরটা নিয়েও করতে হয়েছে সংসারের হাড় ভাঙা খাটুনি। কেউ কখনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মেয়েটার জীবন মরণের সময়টায়ও তার অর্ধাঙ্গিন সেই দায়িত্বহীন পুরুষ হয়ে রয়ে গেল। তবুও শিখা ছিল নির্বাক। তার যে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যাওয়ার মতো নির্দিষ্ট কোনো আশ্রয় নেই। শত কষ্টের পরও ছোট্ট সোনামণির আগমনে প্রহর গুনছে একজন নবীন মা। শত ব্যথার মাঝে এইটুকুই তার প্রশান্তি। মেঘলা আচ্ছন্ন একটি দিন, সকাল থেকে মৃদু হাওয়া, টিপ টিপ বৃষ্টি, ভালো লাগার মতো একটি সন্ধ্যা। বিছানার এক কোণে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আজান, তারই পাশে শুয়ে আশপাশ করছে শিখা। মাত্রই নামাজ পড়ে একটু বিছানায় গা এলিয়ে দিয়েছিল সে, কিন্তু শরীরে এতটুকু শান্তি পাচ্ছে না মেয়েটা। অদ্ভুত এক অশান্তিতে আনচান করছি মন। শুয়ে বসে কোথাও কিঞ্চিত স্বস্তি নেই যেন। বাচ্চাটা পেটে কিক মারছে, পেট ধরে ব্যথা কোকিয়ে ওঠে মেয়েটা। শিখার এত নড়াচড়ার কারণে ঘুমে ব্যাঘাত ঘটছে আজানের। পর মুহূর্তে মেজাজ বিগড়ে গেল তার। হঠাৎ কিঞ্চিত ধমকে আজান বলে উঠল, কি হয়েছে তোমার শিখা? পাশে বসে এত নড়াচড়া করছো কেন? দেখলি তো মাত্র একটু দু চোখ এক করলাম, এরই মধ্যে তোমার অশান্তি শুরু হয়ে গেল। সমস্যা কি তোমার? এতটুকু শান্তি দিচ্ছ না কেন আমায়? শিখা আজানের ডান হাতটা নিজের পেটের ওপর খেয়ে অসহায় কণ্ঠে শুধালো, দেখুন না, বাবু এখানে বারবার কেক মারছে, আমার একদম কলিজায় লাগছে। 10টা মাস সহ্য করে আসছি আমি এরকম হাজারটা অসহ্য যন্ত্রণা, আর আপনি এতটুকুতেই হাঁপিয়ে গেলেন? পাশে অসুস্থ বউ থাকলে এতটুকু অশান্তি হবেই। সবসময় এরকম ধমকেই আসলেন আপনি, কখনো বুঝতে চেষ্টা করেননি আমাকে। একদিন শত অভিযোগ নিয়ে নিখোঁজ হব, সেদিন ঠিকই খুঁজবেন। আজান নিজের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, হয়েছে, ঢং করো না, আমি টায়ার্ড শিখা, আজকে প্রচুর খাটুনি গিয়েছে শরীরে, আমাকে ঘুমাতে দাও, বিরক্ত করো না। অন্য পাশে মুখ করে পুনরায় শুয়ে পড়ল আজান। অসুস্থ বউটার এসব কথা নিছক ঢং লাগছে তার কাছে। হতাশ হলো শিখা। তপ্ত এক শ্বাস ছেড়ে বলল, লোকে বলে পুরুষ মানুষ নারীর ছোঁয়া পাইলে এমনিতেই বদলে যায়। সেখানে আমি মেয়ে, আপনার নামে আমার আস্ত জীবনটা উৎসর্গ কইরা দিলাম। তা আপনার একটুখানি ভালোবাসা আমার ভাগ্যে জুটল না। আপনি বড্ড পাষাণ, পাষাণ পুরুষ। কথার পরিপ্রেক্ষিতে কোনো জবাব দিল না আজান। শিখা জবাবের অপেক্ষাও করল না। স্বামীর ঘুমের ডিস্টার্ব হচ্ছে ভেবে ভরা পেটটা নিয়ে পা টিপে টিপে পাশের রুমে চলে গেল শিখা। রুমে পা রাখতে না রাখতেই নিচ থেকে ভেসে আসলো রেহানা বেগমের বাজখাই কণ্ঠ, বৌমা, সন্ধ্যা হলো সেই কখন, আমার চাটা কি পাবো না নাকি? তুমি জানো না সন্ধ্যায় চা না হলে আমার চলে না। এখনো রুমে ঘাপটে মেরে বসে কি করছো তুমি? রাতের রান্নাটা এখনো করনি? আজকাল কাজের ফাঁকি দেওয়াটা কি তোমার স্বভাব হয়ে গিয়েছে? জমিদারি ভাব ছেড়ে দ্রুত নিচে এসো। শিখার বসতে পারল না। অচল শরীরটা টানতে টানতে রান্নাঘরে যেতেই হলো। দাঁড়াতে পারছে না, নড়তেও পারছে না মেয়েটা। খুব করে কান্না আসছে তার। অসহায় লাগছে নিজেকে। অথচ শাশুড়ি তার আয়েশ করে টিভিতে সিরিয়াল দেখছে। পর মুহূর্তে পেটে চিনচিনে ব্যথা নিয়ে শাশুড়ির কাছে গিয়ে নতজানু হয়ে বলল শিখা, মা, আমার শরীরটা আজকাল ভীষণ অসুস্থ লাগছে। এই কদিন সবকিছু একটু মানিয়ে নাও মা, আর চলছে না দেহটা। রেহানা বেগম টিভির দিক থেকে চোখ সরিয়ে কপাল কুঁচকাল। শিখাকে আগাগোড়া একবার পরখ করে মুখ বাঁকিয়ে বলল, আজকালের মেয়েদের যত আগলা শরীর হয়েছে বাবু, আমাদের বুঝি বাচ্চা কাচ্চা হয়নি? হয়েছে নিশ্চয়ই। এভাবে বলো না মা, কেউ ইচ্ছে করে অসুস্থ হয় না।
রাখো তোমার ইচ্ছে অনিচ্ছা। জানো, সেকাল আমরা বাচ্চার ডেলিভারি করেও সংসারের সব কাজ একাই করেছি, কতগুলো বাচ্চা কাচ্চা সামলিয়েছি। কই, আমরা তো এত কাজচোর ছিলাম না। যাও, গিয়ে রান্নাটা সেরে ফেলো। এ সময়ে কাজকর্ম শরীরের জন্য ভালো। রেহানা বেগম পুনরায় আবারও সিরিয়াল দেখায় মনোযোগ দিল। শিখা অবাক চোখে দেখল কেবল শাশুড়িকে। লোকে বলে শাশুড়ি কখনো মা হয় না, আসলেই তাই। হাড়ে হাড়ে প্রমাণ পাচ্ছে মেয়েটা। সেবার যখন তার অসুস্থ ননদ আসছিল, এই মায়েরই কত না সতর্ক আর নীতিবাক্য শুনেছে শিখা। তার মেয়েকে দিয়ে একটা কাজ করানো যাবে না, এতে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। লাগাতারে এই অকর্মা কাচোর মেয়েটায় সেবা যত্নের কোনো কমতি রাখেনি। এমনকি মায়ের দায়িত্বের কাজগুলোও করতে হয়েছে তাকে। আজ যখন শিখা ভীষণ অসুস্থ, নিজেকে সাহায্য করার মতো একটা কাকপক্ষেও মিলছে না তার বাড়িতে। বাপের বাড়ি থেকে বাবা পতি মেয়েকে নিতে আসছে কয়েকবার, সে বাড়িতেও যেতে দেননি তারা। কড়া গলায় নিষেধ করে দিয়েছে রেহানা বেগম, পুনরায় যেন নিতে না আসে তার বউকে। সব ছিল নিজেদের স্বার্থে, সবার প্রয়োজন মেটানোর মেশিনটা চলে গেলে তাদের আবার কাজ করতে হতো না। এসব ভাবতেই মেয়েটার চোখে ভিড় করছে কান্নারা। অনবরত গড়িয়ে পড়ছে কিছু বুক ফাটা বোবা কান্না। শিখাকে এখানে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রেহানা বেগম তেতো কণ্ঠে পুনরায় শুধালো, এভাবে বিয়াক্কালের মতো দাঁড়িয়ে কি দেখছো বৌমা? আমাকে কি নতুন দেখছো, নাকি আমার চেহারা বেড়েছে? যাও, রান্না করো, রাত অনেক হয়েছে। আর হ্যাঁ শোনো, আমার জন্য একটু শিং মাছের ঝোল করিও। শিখা নড়ে চড়ে উঠল। নিজের ভাবনায় থেকে বেরিয়ে তড়িঘড়ি করে আঁচলে মুখ মুছে মৃদু হেসে শুধালো, তোমরা আমার কাছে নিত্য নতুন মা। তোমাদের যত দেখি ততই আগ্রহ পাই। ভাগ্য করে তোমাদের বাড়িতে এসেছি, নয়তো কত কিছু থেকে বঞ্চিত হতাম, কত কিছু জানা হতো না। পরমুহূর্তে আঁচলে চোখ মুছতে মুছতে জায়গা ত্যাগ করল শিখা। রেহানা বেগম ভ্রুকুচকে তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার পানে। কি বলে গেল মেয়েটা, সব তার মাথার উপর দিয়েই গেল। অকারণেই মুখ বাঁকালো উনি। সময় নষ্ট না করে আবারও ধ্যান দিল টিভির দিকে। রাত প্রায় 9টার দিকে ঘুম ভাঙে আজানের। আর মোর ভেঙে উঠে বসল। অকারণে আশেপাশে তাকিয়ে শিখাকে একবার খুঁজল বোধ হয়। মেয়েটা রুমে নেই, কই গেল? পাশে তো ছিল এতক্ষণ। পরমুহূর্তে ফ্রেশ হয়ে নিচে গেল আজান। শরীরটা মেজমেজ করছে। এখন এক কাপ গরম গরম কফি চাই তার শরীর। মায়ের রুমে একবার যেতে যেতে চাইল আশেপাশে, এখানেও দেখছি না শিখাকে। একবার একটু উঁচু কণ্ঠে আজান বলে উঠল, শিখা, কোথায় তুমি? আমার জন্য একটা কফি নিয়ে এসো। এভাবে বার কয়েক ডেকেও সারা শব্দ নেই মেয়েটার। বিরক্তিতে নাক মুখ কুঁচকে এলো তার। মেয়েটাকে সময় মতো পাওয়া যায় না কখনো। কেয়ারলেস মেয়ে একটা। বড়সড় পা ফেলে রান্নাঘরের দিকে উকি দিল আজান। মুহূর্তেই শরীর শিউরে উঠল তার শরীর। ফ্লোরে রক্তের স্রোত বইছে। এরই মধ্যে জবুথবু অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে শিখা। আজান দৌড়ে এগিয়ে গেল সেদিকে। শিখার গা ছুঁয়ে ব্যস্ত কণ্ঠে শুধালো, এই মেয়ে, এ কি হয়েছে তোমার? এমনটা কখন হলো? ওঠো শিখা, এত রক্ত কিসের? কোনো হুঁশ নেই মেয়েটার। শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা চালালো আজান, কিন্তু এবারও সে ব্যর্থ। ভয় পেল আজান। বেঁচে আছি তো মেয়েটা। পরমুহূর্তে উচ্চস্বরে মাকে ডাকল। শিখাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিল। কয়েক মিনিট সময় নিয়ে সেখানে উপস্থিত হলো রেহানা বেগম। উনি শিখাকে এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে চোখ কুঁচকে প্রশ্ন করল, কি হয়েছে রে? আজান বসা থেকে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে বলল, বলতে পারছি না মা। রান্নাঘরের রক্তে মাখো মাখো অবস্থায় ফ্লোরে পেলাম। অবস্থা খুব শোচনীয়। ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে মা। রেহানা বেগম ছেলেকে ধমক দিয়ে চুপ থাকতে বলল, কিছু হলেই হসপিটাল, ডক্টর, এত কিছুর কি দরকার? এতটুকু তো এমনিতেই ঠিক হয়ে যাবে। দেখো গিয়ে, না জানিয়ে ভাঙ ধরে এমন করছে। শুধু শুধু টাকা খরচ। আরও ঘণ্টাখানিক সময় অতিবাহিত হলো, কিন্তু শিখার কোনো উন্নতি নেই। আজান বইয়ের ঠান্ডা হাত পায়ে গরম তেল মালিশ করছে, ক্ষণে ক্ষণে নাম ধরে ডাকছে, কিন্তু সাড়া দেয় না শিখা। আবারও ঘাবড়ে গেল আজান। এবার কিছুটা মায়ের বিপক্ষে কি হসপিটালে নিয়ে গেল নিস্তেজ শিখাকে। সাথে গেল রেহানা বেগম ছেলেকে তদারকি করার জন্য। না জানি ছেলেটা বইয়ের পিছনে অহেতুক টাকা খরচ করে, সেই চিন্তায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মায়ের। তৎক্ষণাৎ এমার্জেন্সি ওয়ার্ডের ডক্টর মেয়েটাকে পরীক্ষা করে রাগান্বিত কণ্ঠে বললেন, লাশটা নিয়ে আসছেন আপনারা? কম সময়ের মধ্যে তো এত শোচনীয় অবস্থা হয়নি রোগীর। এত দেরি করলেন কেন?
আজান আমতা আমতা করছে। শুকনো ঢোক গিলে ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর, বেঁচে আছে আমার স্ত্রী? সৃষ্টিকর্তার করুণায় এখনও শ্বাস চলছে, তবে হার্টবিট খুব স্লো। বাচ্চাটা বেঁচে আছে কিনা বলা যাচ্ছে না। ওনাকে এক্ষুনি অপারেশন করা দরকার। প্রচুর ব্লাডিং হয়ে গিয়েছে রোগীর। ইমার্জেন্সি রক্ত জোগাড় করুন, কুইক। সিজার লাগবে শুনে বেঁকে বসলেন রেহানা বেগম। পাশ থেকে উনি ডক্টরকে গম্ভীর কণ্ঠে শুধালো, এত দ্রুত সিজার করার দরকার নেই ডক্টর, কত টাকার ব্যাপার। আপনারা বরং নর্মালি ডেলিভারির চেষ্টা করুন। ডক্টর ওনাকে ধমক দিয়ে বললেন, আপনি কি মানুষ? দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের লোক, কিন্তু অসুস্থ মস্তিষ্ক। মেয়েটার জীবন মরণ সংশয় রয়েছে, আর আপনি এখনও টাকার চিন্তা করছেন? এই টাইমটাও দ্রুত মনে হচ্ছে আপনার কাছে। পাবলিক প্লেসে ডক্টরের ধমক খেয়ে চুপসে গেল রেহানা বেগম। মনে মনে ডক্টরকে প্রাণ ভরে গালি দিচ্ছেন উনি। শ্রাদ্ধ ডাকাত এরা, কিছুটি হলেই সিজার করো, সব রোগী থেকে টাকা খাওয়ার ধান্দা। এগুলো ভালোই জানা আছে তার। এরই মধ্যে আজানের অনুমতি নিয়ে ডক্টর ও নার্স মিলে শিখাকে নিয়ে গেল ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে। আজানও ব্যস্ত হয়ে পড়ল রক্তের সন্ধানে। ছেলেকে ব্যস্ত হতে দেখে মা আশ্বাস দিয়ে শুধালো, এত তাড়াহুড়ার করার কিছু নেই আজান, রিল্যাক্স। তুই একা কেন এত চাপ নিচ্ছিস? বৌমার বাপকে কল দিয়ে এখানে আসতে বল, জানিয়ে দে তাদের মেয়ে অসুস্থ, অনেক টাকা পয়সার ব্যাপার। আজান মাকে কিছুটি জবাব না দিয়ে তৎক্ষণাৎ ওখান থেকে চলে গেল। বাহিরে গিয়ে শ্বশুরকে কল দিয়ে জানিয়ে দিল শিখা অসুস্থ। বাবা মা এত রাতে মেয়ের এমন খবর পেয়ে দিশাহারা হয়ে পড়ল। তৎক্ষণাৎ সবাই বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। কোলাহলপূর্ণ একটি দুপুর। হসপিটালের বারান্দায় এসে রোগীর আপনজনেরা কেউ নতুন অতিথির আগমনে হাসছে, কেউ বা হারানোর শোকে কাছে। হসপিটালের সাদা বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে শিখা। হাতে হরদমে স্যালাইন চলছে তার। 2 দিন হলো এখনও চোখ খোলেনি মেয়েটা। মেয়ের মাথার পাশে ব্যাকুল হয়ে আশপাশ করছে শিখার মা বোন। মেয়ের জন্য অস্থির হয়ে আছে মায়ের মন। মেয়েকে রেখে 1 মিনিটের জন্য কোথাও নড়ছে না অসুস্থ মা। অবশ্য হসপিটালে ওনারা 2 জন ছাড়া এখন কেউ নেই। অসুস্থ মেয়েটাকে রেখে বাবাকে বের হতে হয়েছে নিজের কাজে। মেয়েটার পেছনে 2টো পয়সা বের করতে হলেও বাবাকে দিনরাত খাটতে হবে। বাবার জন্য যে একদণ্ড বিশ্রাম নিষিদ্ধ। আর রইল স্বামী শাশুড়ি। একদিন শিখার সাথে ছিল আজান। সেও আজ নিজের অফিসে গিয়েছে। ব্যস্ত মানুষ কিনা। রেহানা বেগম ওদিন রাতে যে বাড়িতে গিয়েছে, এরপর আর তাকে হসপিটালের 4 সীমানাও দেখা যায়নি। মাথার উপর শো শো করে ঘুরছে বৈদ্যুতিক যন্ত্রটি। খটখাট আওয়াজে আস্তে আস্তে মস্তিষ্ক সচল হতে লাগলো শিখার। একটু সময় নিয়ে পিটপিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বেডে। পুনরায় আবারও চোখ বন্ধ করে নিল শিখা। নিজেকে ধাতস্থ করতে মনে পড়ল সেদিন রাতের ভয়াবহ ঘটনাটি। রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ করে মাথা ঘুরছিল তার। তৎক্ষণাৎ নিজের ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল ফ্লোরে। এরপর শুরু হলো প্রবল রক্তপাত। দম বন্ধ হয়ে নিস্তেজ হয়ে আসছিল তার ছোট্ট দেহখানি। তবুও টের পেয়েছে তার সাথে পেটের বাচ্চাটাও ছটফট করছে। তবুও মুখ থেকে কোনো আওয়াজ করতে পারেনি শিখা। ক্রমশ নিস্তেজ হতে হতে শরীর ছেড়ে দিয়েছে কখন জানি। এরপর আর কিচ্ছুটি মনে নেই তার। নিজের অনাগত জানটার কথা মাথায় আসতেই পেটে হাত রাখে শিখা। কিন্তু অদ্ভুত, পেটটা খালি খালি লাগছে। তবে কি বাচ্চাটা হারিয়ে গেছে? না না। শিখা হঠাৎ মৃদু আওয়াজে চিৎকার করে ওঠে, আমার বাচ্চা, আমার বাচ্চা। মা এগিয়ে আসে, আলতো হাতে মেয়েকে জড়িয়ে ধরল। তার মেয়ে কথা বলছে। আনন্দে মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। উনি ভেজা চোখে কোমল কণ্ঠে শুধালো, মা তুই কথা বলছিস? এখন কেমন লাগছে তোর? শিখা একবার আশপাশ তাকিয়ে ধরা গলায় বললেন, মা আমার বাচ্চাটা। শিখার মা মৃদু হাসল। তার মধ্যে সখা বোনের গাল ছুঁয়ে বলল, তোর বাচ্চা বেঁচে আছে আপা, তুই এত হাইপার হোস না, অসুস্থ তুই। স্বস্তির শ্বাস ছাড়ল শিখা। বাচ্চাটা ছুঁয়ে দেখার জন্য আকুপাকু করছে তার অবচেতন মন। হ্যাঁ, সৃষ্টিকর্তার বিশেষ কৃপায় 2 জনই মরতে মরতে বেঁচে গিয়েছে তারা। সেদিন রাত 3টায় মেয়ে হয়েছে তার। তবে বাচ্চাটা ভীষণ অসুস্থ ছিল। ডক্টর পেট থেকে বের করেই আইসিইউতে ভর্তি করিয়েছে তাকে। ঘণ্টাখানিক পর মেয়ে নিয়ে শিখার কেবিনে ঢুকলো নার্স। সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিল শিখা। 2 হাতে জড়িয়ে মা প্রথমেই কপালে গম্ভীর অষ্ট ছুঁয়ে দিল মেয়েটার। ছোট্ট বাচ্চাটার স্নিগ্ধ মায়াবী চেহারাটা দেখে পরাণ জুড়িয়ে গেল তার। শুকনো ওষ্ঠে এক চিলতে মিষ্টি হাসি এসে বলে উঠল, মাশাল্লাহ,
মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছোট্ট মা। তৎক্ষণাৎ মেয়েকে বুকের সাথে চেপে ধরে আবারও বলল, আমার দুঃখ বিলার জীবনে তুই আমার এক চিলতে সোনালি আলো, তুই আমার একখণ্ড সুখ। বাচ্চাটা কি বুঝলো কিছু? মায়ের পরশ পেয়ে গোল গোল আঁখি দুটি ঘুরিয়ে কিঞ্চিত ঠোঁট এলিয়ে দিল মেয়েটা। এদের মামের ভালোবাসার সাক্ষী হয়ে রইল বাকিরা। ওনারাও নিঃশব্দে হাসি হাসলো সবাই। কেয়ার সময় সময় নিয়ে শিখা মেয়ের নাম রাখলো আলো। 7 দিন হসপিটালে থেকে আলোকে নিয়ে আজ শ্বশুরবাড়িতে আসলো শিখা। তার সাথে রয়েছে মা বোন। এই 7 দিনের মধ্যে একটি বাড়ির জন্য পুত্রবধূ বা নাতনিকে দেখতে যাননি রেহানা বেগম। আজ শিখা এসেও তার খোঁজ নেননি। বোনের সাহায্যে নিজের ঘরে গেল মেয়েকে নিয়ে। তার শরীর এখন অনেক দুর্বল, হাঁটতে পারছে না একা। রেহানা বেগম চাপা রাগে ফুঁসছে। একে তো বইয়ের পেছনে হাজার হাজার টাকা নষ্ট করেছে তার ছেলে, তার মধ্যে দেখলে তো মেয়েটার তেজ কত। নাতনিকে নিয়ে আসছে বাড়িতে, কই দাদির কোলে তুলে দেবে তা না, একদম রুমে গিয়ে ঘাপটি মেরেছে। এদের দেমাগ দেখে গা জ্বলে যাচ্ছে তার। এর একটা বিহিত নিয়েই ছাড়বে সে। এই বাড়িতে একদিন গত হতেই পরদিন রেহানা বেগম শিখার মাকে উদ্দেশ্য করে বললেন, আপা, বৌমা তো এখন খুব অসুস্থ, আপনি বরং মাসখানেক মেয়েটাকে আপনাদের বাড়িতে নিয়ে রাখুন। দেখছেনই তো আমাদের বাড়িতে দেখাশোনার জন্য কেউই নেই, আমি নিজেই অসুস্থ। আবার অন্যদিকে আপনাদের বাড়িতেও তো ভাই একা, বেচারা একার সব কিছু সামলাতেও না জানি কত কষ্ট হচ্ছে। শিখার সহজ সরল মা আর না করল না। কৌশলে রেহানা বেগম শিখাকে পাঠিয়ে দিল বাপের বাড়ি। অসুস্থ বউটাকে গাড়ি ভাড়াও করে দিল না। আজান দিতে চাইলেও চোখ রাঙিয়ে কড়া গলায় নিষেধ করে দিয়েছে রেহানা বেগম। উনি নিজে ট্রেনের সিট বুকিং করে দিল। শিখার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব অনেকটাই, সাধারণত ট্রেনে করে যেতে হয়। রিজার্ভ গাড়ি না পেয়ে বাধ্য হয়ে অসুস্থ শিখাকে বসতে হলো ট্রেনে। অপারেশনের 8 দিনের মাথায় ওভারব্রিজ ক্রস করে ট্রেন জার্নির ধকল নিতে পারেনি মেয়েটার শরীর। সেলাইয়ের জায়গাগুলোতে টান লেগে গড়িয়ে পড়ছে জল। অসহ্য যন্ত্রণায় সেই সাথে কেঁপে উঠছে শিখার রুহ। বাড়িতে গিয়েও আবারও ডক্টরের কাছে নিতে হয়েছে তাকে। আর এটাই হচ্ছে রেহানা বেগমের সূক্ষ্মভাবে দেওয়া পরোক্ষ শাস্তি। আজ ঈদের দিন। শিখার শ্বশুরবাড়িতে ঘরভর্তি মেহমান, হইচই আনন্দে কোলাহলপূর্ণ একটি পরিবেশ। একই সাথে বাড়ির 4 মেয়ে তাদের স্বামী সন্তান নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছে। অনেকদিন পর একসাথে 4 মেয়েকে পেয়ে খুশিতে বাগবাক্কুম রেহানা বেগম। মেয়েদের নাতি নাতিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন নানিজান। আশার ছেলেটা এখন আধো আধো বলে শিখেছে। মধুর সুরে নানি আপু বলে ডাকছে রেহানা বেগমকে। ডাক শুনে প্রাণ জ্বলে যায় তার। বোনদের সবার মধ্যে তার বাচ্চাটাই ছোট। আশা ছেলেকে মায়ের কাছে রেখে 4 বোন মিলে খোঁজ গল্প করছে। এতগুলো মানুষের রান্না তবু শিখা একা একা রান্না করে কাজ করছে। কেউ তাকে হাতে হাত এতটুকু সাহায্য করছে না। উল্টো ননদরা এক একজনের এক এক রকমের পছন্দের খাবার একটার পর একটা অর্ডার করছে শিখাকে। রেহানা বেগম সোফায় বসে মেয়ের নাতনিদের এটা সেটা গালে তুলে দিয়ে খাইয়ে দিচ্ছে আর রূপকথার গল্প শোনাচ্ছে। বাচ্চাগুলো খিলখিল করে হাসছে। এর মধ্যে হঠাৎ করেই ফ্লোরে বসে আলো মেয়েটা কাছে। সেদিকে হুঁশ নেই দাদির। মায়ের মতো এই মেয়েটাও পরিবারের অবহেলিত প্রাণী হবেই না কেন? বাবা নিজেই তাদের মামের প্রতি দায়িত্বহীন। সংসার জীবনে একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর মেন্টাল সাপোর্ট। আর এই জন্য থাকতে হবে স্ত্রীর প্রতি স্বামীর অগাধ ভালোবাসা ও সম্মান। শ্বশুরবাড়িতে একজন নারীর গুরুত্ব ঠিক কতটুকু হবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা আর সম্মানের উপর। যে পুরুষ সংসার জীবনে তার স্ত্রী সন্তানকে গুরুত্ব দেয় না, পরিবারের বাকি সদস্য তাদের বিন্দুমাত্র মূল্যায়ন করে না, এই স্ত্রী সন্তানেরা পরিবারের সবার কাছে অবহেলিত হয় দিনের পর দিন। যেমনটা হয়ে আসছে শিখা। মেয়ের কান্না শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসছে শিখা। বাচ্চা মেয়েটাকে দেখে আটকে উঠল মা। মেয়েটা তার দাদির চুনের কৌটা থেকে চুন খাচ্ছে, যার ফলে এখন মুখ জ্বলে যাচ্ছে। আলোর এখন 8 মাস চলছে। হামাগুড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সে। অবুঝ মেয়েটা কখন জানে দাদির পানির ডালা থেকে চুন নিয়ে খেলছে আর সেটাই খাচ্ছে। ভাগ্যিস চোখে জানি। শিখা মেয়েকে সাথে সাথে কোলে তুলে নিল। বিয়ের পরেই প্রথম উচ্চস্বরে বলল, মা। পাশে থেকে রেহানা বেগম অবাক হয়ে বললেন, কি হয়েছে? এত জোরে ডাকলে কেন? তোমরা সবাই এখানে বসা, অথচ আমার বাচ্চা মেয়েটা ঠান্ডা ফ্লোরে বসে চুন খেয়ে যা তা অবস্থা করে কাছে। এগুলো কি তোমার চোখে পড়ে না মা? তুমি তো দেবে মেয়ের নাতি নাতনিদের কোলে পিঠে করে কত খাতির যত্ন করছো, তবে আমার মেয়েটার প্রতি কেন এত অবহেলা সবার?
আলোর তো তোমার ছেলেরই মেয়ে মা। ওকে তো কখনো দেখি না। আদর করে একটু কাছে ডাকো বা যত্ন করে খাইয়ে দাও। মাঝে মধ্যে আমি কোলে দিলেও তোমার কোমর ব্যথা করে, কত অসুখ হয়। এখন গেল কে সেসব? কি করে পারো এগুলো? একদম কথাগুলো বলে শ্বাস ছাড়তেই তেড়ে আসলো রেহানা বেগম। শিখার গালে কয়েকটা চর বসিয়ে দিয়ে উনি তো ক্রোধিত কণ্ঠে শুধালো, ফকিন্নির ঘরে ফকিন্নি, আমি কি করব না করব তাও এখন তোকে বলে কয়ে করতে হবে? আমার মেয়েরা আছে বলে তোর ভাগে কম পড়েছে না? তুই আমার মেয়ে, নাতি নাতনিদের হিংসা করছিস? শিখা অবাক হয়ে গালে হাত দিয়ে বলল, আমি কখন তাদের হিংসা করলাম মা? সে যাই হোক, তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবেন? শেষমেশ মার শিখাকে থামিয়ে দিয়ে রেহানা বেগম পুনরায় বলে উঠল, তো কি তোমায় মাথায় তুলে নাচবো? বহু কষ্টে গড়াই সংসার আমার। আমার সংসার এসে তুমি দুদিনের মেয়ে মাতব্বরি করছো। কান খুলে শুনে রাখো, এসব মাতব্বরি এখানে মোটেও চলবে না। আমার যখন যা ইচ্ছে করবে, আমার মেয়েরা যখন খুশি আসবে যাবে, তুমি বলার কে? এর মধ্যে চার ননদ এক হলো এখানে। মায়ের সাথে সুর মিলিয়ে কথা শোনাচ্ছে শিখাকে। তাদের পাশে দাঁড়িয়ে মুখ টেপে হাসে নন্দন মশাইরা। এতগুলো মানুষের সামনে লজ্জায় কষ্টে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে মেয়েটার। ওনাদের সামনে টিকতে না পারে মেয়েকে নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল শিখা। কিয়ৎক্ষণ পরে বাহির থেকে বাড়িতে আসলো আজান। আসতে না আসতেই মা বোনদের বিচার, কথা না বাড়িয়ে রুমে আসতেই বইয়ের বিচার। এই প্রথম শাশুড়ি নামে অভিযোগ তুলল শিখা, কিন্তু বিনিময়ে স্বামীর হাতে খেতে হলো তার আরেকটু শক্ত চর। আজান সবার ক্রোধ উগরে নিল শিখার ওপর। চিৎকার দিয়ে বলে উঠল, তোমরা কি আমায় একটু শান্তি দিবে না? কেন এত অশান্তি করো শিখা? আরে, বাচ্চার দেখাশোনা করতে পারবে না তো জন্ম দিয়েছ কেন? আজান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। একরাশ রাগ নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ছেলেটারও একটু শান্তি নেই। সারাদিন সবার দায়িত্ব নিতে নিতে কখনো নিজেকে একটু সময় দেওয়া ভাগ্যে জোটেনি। সংসারের বড় ছেলে কিনা ছোট বোনদের লেখাপড়া শেষ করিয়ে বিয়ে দিয়েছে। এরপর নিজে বিয়ে করেও পড়ল আরেক অশান্তিতে। সারাদিন খেটে বাড়িতে আসলেই শুরু হয় মায়ের এক কথা, বউ বাচ্চার আরেক কথা। মানুষ কেন যে বিয়ে করে? লম্বা শ্বাস ছেড়ে বড় মাঠের ঘাসে বসে পড়ল আজান। কিয়ৎক্ষণ পরে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে ঠোঁটে চেপে লম্বা টান দিল। আজান দিতেই রুমের দরজা আটকে দিল শিখা। সবার এরূপ আচরণে বৃতৃষ্ণা এসেছে গিয়েছে জীবনের প্রতি। আদরের মেয়েটাকে ফ্লোরে রেখে রাগের দুঃখে হাতে নিল বিষের বোতল। না, আর এই অশান্তি সহ্য করবে না সে। সবাইকে মুক্তি দিয়ে নিজেও মুক্তি নেবে এইবার এই নরক থেকে। ফ্লোরে বসে গলা ফাটিয়ে চিৎকার করে কাছে আলো। মেয়েটার মুখটা জ্বলে যাচ্ছে। হামাগুড়ি দিয়ে মায়ের পায়ের কাছে এসে ছোট ছোট হাত দিয়ে জড়িয়ে ধরল মাকে। নিজের ভাষার হয়তো অস্পষ্ট স্বরে কিছু বলছে সে। বিরক্ত হলো শিখা। এদের জন্য মরতে গিয়েও শান্তি নেই। রাগের চোটে মেয়েটার ছোট্ট শরীরে বসিয়ে দিল কয়েক গা। মার খেয়ে কান্নার গতি বাড়ল বাচ্চাটার, যা দেখে অস্থির হয়ে পড়ল মায়ের কোমল মন। সে দুনিয়া ছাড়লে এই বাচ্চাটার কি হবে? কে দেখবে তার মেয়েটাকে? মেয়ের কথা ভাবতে মোচড় দিয়ে উঠল মায়ের কলিজা। তৎক্ষণাৎ বিষের বোতলটা হাত থেকে ছুঁড়ে ফেলে মেয়েকে বুকে জড়িয়ে মাও কেঁদে বুক ভাসালো। ব্যাগ ভর্তি বাজার নিয়ে মাত্রই বাসায় ফিরল আশাব। এই সময়টায় বাড়িটা কেমন যেন নীরব হয়ে আছে। কোথাও কাউকে দেখা যাচ্ছে না। নীরবতার মাঝে থেমে থেমে আলোর মিহি কান্নার আওয়াজ ভেসে আসে। আশাব ব্যাগগুলো বসার ঘরে রেখে ডাকলো শিখাকে, কিন্তু সাড়া দিচ্ছে না শিখা। উনি ব্যস্ত হয়ে নাতনির কান্না অনুসরণ করে শিখাদের রুমে উকি দিল। দরজা এখন খোলাই আছে। দরজার পাশ ঘেঁষে আলো হাত পা ছড়িয়ে কাছে। মেয়েটার মুখ ফুলে গিয়েছে এখন। তারই পাশে নীরবে বসে আছে শিখা। মেয়েটার চোখ দিয়ে অনবরত ঝরে নোনা জল। মা মেয়ের বিপর্যস্ত অবস্থা দেখে তড়িৎ গতিতে এগিয়ে আসলো উনি। নাতনিকে কোলে তুলে নিয়ে ব্যস্ত কণ্ঠে শুধালো, তোমাদের এই অবস্থা কেন মা? আলোর কি হয়েছে? তোমার কি হয়েছে বৌমা? আজ ঈদের দিনটায়ও তুমি কাঁদছো কেন মা? চোখ তুলে শ্বশুরের দিকে এক পলক তাকালো শিখা। খানিকটা দম নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি তো আগে থেকেই জানতেন বাবা, আপনার ছেলে কেমন, আপনার স্ত্রী কেমন মানুষ। সব জেনে শুনেও আপনি কেন আমাকে এই ছেলের বউ করে এই ঘরে আনলেন বাবা? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন আপনারা? কি ক্ষতি করছিলাম আমি আপনাদের? মেয়েটার কথা শুনে সাথে সাথে মাথা নিচু করে নিল আশাব।
ওনার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। শিখা এখনও উত্তরের আশায় তাকিয়ে রইল শ্বশুরের মুখপানে। যা দেখে অপরাধীর ন্যায় আশা বলে উঠলেন, আমাকে ক্ষমা করে দাও মা, অজান্তে বড় ভুল করে ফেলেছি আমি। জানি ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। ভাবছি বিয়ের পর ছেলেটা পাল্টে যাবে, কিন্তু ছেলেকে আমি সঠিক মানুষ করতে পারিনি মা। আমি একজন ব্যর্থ বাবা, ব্যর্থ স্বামীও বটে। শিখা ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য করে হাসল কিঞ্চিত। তার চঞ্চল জীবনটাই নরক বানিয়ে দিয়েছে এরা। ক্ষমা? সব ভুলের কি ক্ষমা হয়? পরক্ষণে জড়সড় শিখার হাত ধরে নিজে নিয়ে আসলো আশাব। যদিও এরা মা ছেলে দুজনই তার হাতের নাগালে চলে গিয়েছে অনেক আগে, তবুও এর একটা বিহিত করতে হবে আজ। না, এভাবে আর চলে না। হয়তো এরা মা ছেলে ভালো হবে, নয়তো নিজ দায়িত্ব মেয়েটাকে এই অশান্ত নগর থেকে মুক্ত করে দেবে উনি। ঘড়ির কাঁটায় সময় 12টা ছুঁই ছুঁই। বাড়ির সবাই বসার ঘরে থমথমে মুখে বসে আছেন। কারো মুখে কোনো আওয়াজ নেই। তার মধ্যে উচ্চস্বরে একের পর এক ক্রোধিত কণ্ঠে ছেলেকে কথা শোনাচ্ছে বাবা। খানিকক্ষণ বাদে বাবা সবাইকে এক জায়গায় ডেকেছেন। সোফায় গম্ভীর মুখ করে বসে আছে আজান। বুড়ো বয়সে মাত্রই সবার সামনে বাবা তার গালে থাপ্পড় এঁটে দিয়েছে। বোন জামাইদের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। স্বামীর ভয়ে রেহানা বেগমও চুপচাপ বসে আছেন আজ। কেননা এভাবে কখনো রাখতে দেখেনি আশাব লোকটাকে। তবে মনে মনে ফুঁসছেন উনি। তার মধ্যে আশাব স্ত্রীর দিকে তাকিয়ে গমগমে গলায় বললেন, ছোট্টবেলায় মা মারা গেছে আমার, বাবার হাতেই মানুষ হয়েছি আমরা। বড় সংসারে আমি বড় ছিলাম, বয়স অল্প ছিল, তবুও আব্বার সংসারের হাল ধরাতে তোমাকে ছেলের বউ করে আনে। তখন থেকেই এই সংসার তোমার ইচ্ছেতেই চলতো রেহানা। বয়স অল্প ছিল, আমি বাইরের কাজকর্ম সেরে এসে সংসার নিয়ে ঘাটাতাম না। ইনকাম যা হতো তোমার হাতেই তুলে দিতাম। এরই মধ্যে আমাদের ছেলে মেয়েদের জন্ম হলো। আমিও যুবক থেকে পুরুষে পরিণত হলাম। মেয়েরা বড় হতে লাগলো, দায়িত্ব বাড়ল। এভাবে চলতে চলতে কখন যে সংসারের রাজত্ব সব তুমি নিয়ে নিয়েছ বুঝতে পারিনি। এরপর যখন বুঝলাম তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। আসলে আমি তোমাদের আমার রাজ্যে রানী করতে চেয়েছিলাম, কিন্তু তুমি ঠিকই রানী হলে, তবে স্বামীকে বানিয়ে দিলে গোলাম। এরপর থেকে তোমার কথায় চলতে হতো আমায়। মাঝে মধ্যে সহ্য করতে না পেরে কিছুটি বললে সংসারে তুমি সে কি অশান্তি করতে। আমার যে 4 মেয়ে ছিল, এদের বিয়ে দেবার চিন্তা ছিল মাথায়। এদের জন্য মুখ বুজে হজম করেছি সব, কিন্তু তুমি আমায় দুর্বল ভেবেই পায়ে পিষে এসেছ। আসলে ছোট থেকে আমি শান্তপ্রিয় পুরুষ। সংসারে ঝুটঝামেলা কোনো কালেই পছন্দ ছিল না। এরপর মেয়েদের বিয়ে দিলাম, ছেলের জন্য বউ করে আনলাম। বয়স বাড়ছে তোমার, ভাবছি তুমি কিছু হলেও পাল্টে যাবে। কিন্তু কিন্তু তুমি এই মেয়েটারও একটু শান্তি দিচ্ছ না রেহানা। এদের স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফেও তুমি ঢুকে পড়ো। মিনিমাম লজ্জাও তোমার নেই। আজ টাকা পয়সা পেয়ে তোমার দেমাগে মাটিতে পা পড়ছে না। ভুলে যেও না, তুমিও কিন্তু ছিলে একজন হতদরিদ্র মাঝির মেয়ে। এসব অতীত ভুলতে নেই বুঝলে। তুমি যেমন এই বাড়ির বউ, ঠিক তেমনই শিখা এ বাড়ির বউ। আজ তুমি বৌমার গায়ে হাত তুললে, কাজটা একদম ঠিক করলে না রেহানা। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নয়তো তোমাদের মা ছেলেকে আমি নিজ দায়িত্বে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। আমার নীরবতাকে তোমরা দুর্বল ভেবো না, বুঝলে। লম্বা কথা শেষ করে শ্বাস ছাড়ল আশাব। রেহানা বেগম মেয়েদের জামাইদের সামনে অপমানিত হয়ে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেল। আশাব পুনরায় মেয়েদেরকে উদ্দেশ্য করে বলল, এই যে মেয়েরা, তোমাদের বিয়ে দিয়েছি, এখন স্বামীর সংসারই তোমাদের নিজের সংসার। মাঝে মাঝে বাপের বাড়িতে আসবে, 2-4 দিন হাসি আনন্দ করে থেকে চলে যাবে। তোমরা কেন অন্যের সংসারে মায়ের সাথে পাল্লা দিয়ে অশান্তি করছো? এসব বাদ দিয়ে নিজের সংসারে মনোযোগী হও। আর কখনো এমনটা যেন আমি না দেখি, খবরদার। মেয়েরা আর কিছু বলার সাহস পেল না। আশাব ছেলের কাজ চেপে থমথমে মুখে আবারও বললেন, একজন ভালো সন্তান হওয়ার পাশাপাশি একজন ভালো স্বামীও হতে হয়, বুঝলে আজান। একজন তোমার জন্মদাত্রী, অন্যজন তোমার অর্ধাঙ্গিনী। এরা দুজনই তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তুমি একজনের জন্য অন্যজনকে অবহেলা করলে এর জন্য রবের নিকট তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি আজ বৌমার গায়ে হাত তুললে, সি আজান, এমনটা তোমার থেকে আমি কখনো আশা করিনি। আমাকে দেখেছ তোমার মায়ের গায়ে কখন হাত তুলতে বা তার সাথে জঘন্য ব্যবহার করতে? কিছুটি জবাব দিল না আজান। আজ যেন কিছুটি কানে যাচ্ছে না তার। আশাব আবারও সবার হয়ে শিখার কাছে ক্ষমা চেয়ে নিল। শিখা নির্বাক,
পরমুহূর্ত আশা বালুকে নিয়ে ডক্টর দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শিখা এলোমেলো দৃষ্টিতে চাইল একবার নিজের মেরুদণ্ডহীন স্বামীর দিকে। একই পুরুষ, কতটা না কেয়ারিং সন্তান সে, আর স্বামী হিসেবে কতই না জঘন্য পুরুষ। ওই যে অতিরিক্ত মা ঘেঁষা সব ছেলেই যে সবসময় ভালো স্বামী হয় এমনটা কিন্তু নয়। এরা ভালো সন্তান হতে পারলেও স্বামী হিসেবে ঠুনকো। এই সমস্ত ছেলে তার মাকে জীবনে যেভাবে সম্মান ও প্রায়োরিটি দেয়, সেই ছেলেটাই যদি তার সন্তানের মাকে তার অর্ধেক সম্মান ও প্রায়োরিটি দিত, তাহলে আমাদের সমাজের অর্ধেক পারিবারিক কলহ মিটে যেত। মানিয়ে নিতে নিতে কেটে গিয়েছে আরও কয়েকটি বছর। কিশোরী মেয়ে থেকে নারীতে পরিণত হয়েছে শিখা। এই সংসারে এখনও শুনতে হয় তাকে কত গঞ্জনা। বছর কয়েক একটু স্বস্তি মিললেও তাকে আগলে রাখা বাবা রূপের শ্বশুরটা হারিয়েছে অবেলায়। ওই তো সেবার চৈত্রে মরল ডেঙ্গু জ্বরে। একটি বছর হয়ে গিয়েছে বাবা নেই। সময় এগোচ্ছে, বুঝতে শিখেছে, মস্তিষ্ক উন্নত হয়েছে। এক ঘরও কন্যার। তার ছোট্ট মেয়েটাও এখন কথা শিখেছে, হাঁটতে শিখেছে। তারই অবুঝ মায়ের বয়স বাড়াই বুঝতে শিখেছে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে এবার। শান্তিতে এবার একটু দম নিতে হবে। এই কোলাহল আর কত? ভাগ্যক্রমে হসপিটালের রোগীদের দেখাশোনার জন্য একটা জবও মিলে গেল। দায়িত্বহীন সেই পুরুষটা আর পাল্টালো না। তবে শিখাকে আর গালমন্দ করে না, গায়ে হাত তোলে না বহুকাল। এই সংসারের গরু এখনও মাই রয়ে গেল। কিছু মানুষ আজন্মকাল একই থাকে, তারা কখনো নিজের স্বভাব পাল্টাতে পারে না। তবে শিখা জব পেয়েছে শুনে রেহানা বেগমও এবার খুশি। বাড়তি ইনকামের একটা সুযোগ হলো। শিখাও নিজের কাজে জয়েন হলো। এটাই তার জীবনে প্রথম আশার আলো। সংসার নামক বন্দি খাঁচা থেকে মুক্ত হয়ে কয়েক ঘন্টা আরামসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মিলল যেন। তবু এখানেও তাকে ছাড় দেননি রেহানা বেগম। বাড়ির সব কাজ করে তবেই ছুটি মিলত মেয়েটার। মাঝে মাঝে নাইট ডিউটি করে রেস্ট পেত না সে। বাড়ির বউ রোবট কিনা, এদের তো কাজই সবাইকে বিনা স্বার্থে রাত দিন সেবা দেওয়া। তবুও খুশি শিখা। নিজের ইনকামের সবার অগোচরে বাবা মাকে কিছু পয়সা দেওয়া যেত, নিজের ইচ্ছে মতো কিছু করা যেত। ধারে ধারে হাত পাতার ঝুটঝামেলা থেকে মুক্তি মিলল। এভাবেই যাচ্ছিল দিন। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল রেহানা বেগম। আজান দিশেহারা হয়ে যায়। বড় বড় ডাক্তার দেখায় মাকে, কিন্তু মায়ের উন্নতি নেই। ধীরে ধীরে সুঠাম গড়নের দেহটা অচল হয়ে আসলো। বাকশক্তি হারালো মা। শরীরে দেখা মিল নানাবিধ রোগ। একসময় নিস্তেজ হয়ে বিছানাতেই গড়াগড়ি খেতে হলো সেই তেজওয়ালা মহিলাকে। সে আর কথা বলে না। শরীরের অশান্তিতে দিনরাত ছটফটিয়েই কেটে যায় দিন। তার কোনো সময়ে এখন আর মেয়েদেরও দেখা যায় না আশেপাশে। ঘরে সে অকর্মা মেয়েটাকেই প্রয়োজন হচ্ছে তার। শেষ সময়টায় শাশুড়ির দেখাশোনা করছে শিখা, কিন্তু এখন আর ভালোবেসে নয়, যতটুকু করছে দায়িত্ব থেকে। রেহানা বেগম নিজেকে দেখে বুঝল তার আয়ু ফুরিয়ে আসছে। ততক্ষণে নিভে যাওয়া বিবেক জাগ্রত হলো। নিজের করা অন্যায়গুলো ক্ষণে ক্ষণে মস্তিষ্কে কিলবিল করছে। খুব করে ক্ষমা চাইতে ইচ্ছে করছে আজ। তবে সেই ক্ষমতা সে হারিয়ে ফেলছে বেলা শেষে। শিখাকে দেখলেই চোখ থেকে গড়িয়ে পড়ছে নীরব জল। কিন্তু এই ভাষাহীন নীরব যন্ত্রণা কেউ আর দেখছে না, কেউ বুঝছেও না, আর না চেষ্টা করছে। অনুশোচনায় দগ্ধ হতে হতে আজ দুপুরে হার্ট অ্যাটাক করে দুনিয়ায় ছাড়ল রেহানা বেগম। মা, ও মা! মেঝেতে হাত পা ছড়িয়ে শাশুড়ির মুখ পানে তাকিয়ে গভীর ধ্যানে মগ্ন ছিল শিখা। মোর্চামাখা কিছু স্মৃতিচারণে ঝাপসা হয়ে আসে তার চোখ। হঠাৎ করে আলো মাকে পেছন থেকে দেখে জড়িয়ে ধরে ডাকল। মেয়ের স্পর্শে ধ্যান ভাঙল মায়ের। মেয়েকে কোলের ওপর বসিয়ে একবার আশপাশে দৃষ্টি বুলিয়ে নিল শিখা। লোকজন আর চোখে দেখছে তাকে। তা দেখে মেয়ের কাছে এগিয়ে আসলো মনিরুল, তার স্ত্রী। বাবা মেয়ের মাথায় স্নেহতোর হাত বুলিয়ে মিহি কণ্ঠে শুধালো, আম্মা, এখানে এমনি বসে আসো কেন? আলো, নানুকে নিয়ে তুই ভেতরে যা আম্মা। ছোট মেয়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে পুনরায় বাবা বলল, সখা, তোর আপাকে ধরে ভেতরে নিয়ে যা। তার মধ্যে ভারী কয়েক দীর্ঘশ্বাস ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠে বসল শিখা। কোনো ভনিতা ছাড়াই এক হাতে আলোকে জোরে ধরে সামনের দিকে পা চালালো। এমন সময় আরও একটা পিচি ছেলে তার অন্য হাত ধরে আধো আধো কণ্ঠে শুধালো, কালামণি, আমিও তোমার সাথে দাবো। শিখা কিঞ্চিত মুচকি এসে কোলে তুলে নিল বোনের ছেলেকে। এটাই হচ্ছে সখার দুষ্ট একটা ছেলে শাওন। বছর চারেক আগে গার্মেন্টস কর্মীর রৌনকের সাথে বিয়ে হয় সখার। বাবা এবার আর ছোট মেয়ের জন্য উঁচু ঘর কিংবা টাকা পয়সা খুঁজেনি। প্রথম ভুল থেকে শিক্ষা নিয়ে খুঁজেছে একটা সঠিক মানুষ। রৌনকের ঘরে বিলাসিতা না থাকলেও সীমাহীন ভালোবাসা রয়েছে।
স্বামীর ওই ছোট্ট কুটিরে দিব্যি সুখে আছে সখা। সময় এগোচ্ছে, সেই সাথে মৃত মানুষটাকে তার নিজস্ব ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে মৃত বাড়িতে। চারপাশে মানুষের ভিড়। ভিড়ের মাঝে সাদা কাপড়ে মোড়ানো মৃত মায়ের চারপাশ ঘিরে কাছে ছেলেমেয়েরা। সে কি আহাজারি, প্রিয় হারানোর শোক। মা যেমনই হোক, তাদেরও তো মা। মা হিসেবে রেহানা বেগম কখনো সন্তানের কোনো ইচ্ছের খামতি রাখেনি। আজ তাদের সন্তানদের একেবারে এতিম করে পৃথিবীর মায়া ত্যাগ করল সেই মানুষটি। জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় হয়ে আসে। নিথর হওয়ার লাশের জন্য অপেক্ষা করছে সবাই। কেউ কেউ অধৈর্য হয়ে তাড়া দিচ্ছে। সবাই সবার নিজস্ব কাজে ব্যস্ত কিনা। একে করে সবাই সেই দেখা দেখে বিদায় জানালো রেহানা বেগমকে। দূরের ওই মাটির ঘরখানিতে একা একা পড়ে রইল রেহানা বেগম। কেউ আর তার কাছে দাঁড়ালো না দুদণ্ড। জীবিত থাকতেই কত বাহাদুরি আমাদের। নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথেই সব আয়োজন শেষ। মাকে কবরে রেখে এসে একেবারেই ভেঙে পড়ল আজান। মায়ের রুমে সে খালি বিছানাটার ওপর শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটা। চারিপাশে চার বোন হাত পা সরিয়ে ছিটিয়ে বসে আছে মেঝেতে। আজ থেকে এই রুমটায় আর কেউ থাকবে না। সবকিছুই পড়ে রইল, শুধু হারিয়ে গেল মা। সে কথা ভাবতেই ফুপিয়ে কেঁদে উঠল আজান। মাকে একটু বেশি ভালোবাসত ছেলেটা। বাবাকে কাঁদতে দেখিয়ে ছোট্ট আলো গুটি গুটি পায়ে এগিয়ে আসলো বাবার নিকটে। রুম থেকে খানিকটা দূরে দাঁড়ানো মায়ের দিকে একবার তাকিয়ে বাবার কাঁধে হাত রেখে কোমল কণ্ঠে শুধালো, বাবা, কেঁদো না বাবা, কষ্ট হচ্ছে খুব। আমার মা একবার বলেছিল, মানুষ মরণশীল, এরা তো আর চিরকাল বেঁচে থাকবে না, তাই না বাবা? মা হারিয়ে গেছে তো কি হয়েছে বাবা, আজ থেকে আমি তোমাদের আর একটা মা, কেঁদো না বাবা। তার ছোট্ট মেয়েটা হুট করে যেন বড় হয়ে গেল। কি সুন্দর করে বিজ্ঞদের মতো কথা বলছে। আলোর ফুপিরা অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। পরক্ষণে আজান ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বার কয়েক ডাকল, মা, মা, তুমি আমার ছোট মা। এমন করে এত স্নেহমাখা কণ্ঠে হয়তো আর কখনো মেয়েকে ডাকেনি আজান। চুপ করে মেয়েটার কপালে চুমু খেল সে। বাবার এত আদর পেয়ে ফোকলা দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল অবুঝ আলো। ছোট ছোট হাত দিয়ে বাবার চোখের কার্নিশের নোনা জলটুকু মুছে দিল। আজান মলিন হেসে মেয়েকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে এগিয়ে আসলো শিখার মুখোমুখি। হঠাৎ করে স্থির একটি হাত নিজের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে শুধালো, আমার মাকে তুমি ক্ষমা করে দিও শিখা। জানি আমার মা, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। মায়ের দোস্ত্রুতিগুলো দেখেও আমি নীরব ছিলাম। মাকে কিছুটি বলতে পারিনি, যদি মা কষ্ট পায়। কিন্তু তবুও পারলে আমার মৃত মাটাকে ক্ষমা করে দিও শিখা। শিখা গম্ভীর নির্বাক চিত্রে দাঁড়িয়ে রইল কেবল। দৃষ্টি তার ফ্লোরের দিকে নিমন্ত্রিত। এই মানুষটিকে ক্ষমা করতে মন সায় দিচ্ছে না তার। কি করে ভুলে যাবে? কিশোরী মনে শাশুড়ি দেওয়া তো আঘাত। আজান আবারও ডাকল, শিখা। শিখা চোখ তুলে তাকালো। কয়েক সেকেন্ড মৌনতা পালন করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাকে হয়তো আমি ক্ষমা করে দিলাম, তবে আমার রুহু তাকে ক্ষমা করতে নারাজ। যদি কখনো অতীত ভুলে তার দেওয়া আঘাত ভুলতে পারি, তবে সেদিনই আমার আর কোনো অভিযোগ থাকবে না। আজান মিনিট খানেক সময় নিয়ে শিখার হাত ছেড়ে দিল। এহেন কথা এখন কি বলা উচিত জানা নেই তার, তবে পণ করল মনের সাথে ধীরে ধীরে নিজেকে পাল্টে ফেলবে আজান। স্ত্রীকে ভালো না বাসলেও অবহেলা করবে না। অতপর মেয়েকে সাথে করেই চোখ মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল উঠানে। মানে আজ সপ্তাহ 2-1 হলো। সবাই ধীরে ধীরে শোক ভুলে আবারও নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আত্মীয় স্বজনেরা চলে গিয়েছে আগে, মেয়েরাও চলে গেল নিজ নিজ সংসারে। বড় ঘরটা এখন ফাঁকা, নিরিবিলি নিস্তব্ধ। বাড়ির একমাত্র ছেলে আজান 2 দিন ধরে অসুস্থ। তাকে আজ সন্ধ্যায় হসপিটালে ভর্তি করেছে শিখা। ডায়রিয়াজনিত সমস্যার সাথে জ্বরে দিশেহারা ছেলেটা। ডক্টর দেখে ওষুধ স্যালাইন দিয়েছে, সাথে বারবার শরীর মুছে দিতে বলেছে। অসুস্থ স্বামীর পাশে নির্ঘুম রাত কাটাচ্ছে শিখা। অন্য বেডে আলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজান এখনও শরীরের উত্তাপে ছটফট করছে। রাত 3টায় আবারও ডক্টর সুমা আসলো চেক আপ করতে। উনি শিখার পূর্ব পরিচিত। শিখাকে রাতের শেষ প্রহরের স্বামীর মাথায় জলপট্টি দিতে দেখে উনি কিঞ্চিত হেসে শুধালো, আপনি এখনো জেগে আছেন? শিখা মৃদু কণ্ঠে বলল, কি যে বলেন, উনি অসুস্থ, তাকে রেখে ঘুমায় কি করে? বাহ, স্বামীকে খুব ভালোবাসেন বুঝি? তা জানি না, তবে বিয়ের পর একটা মেয়ের সবটাই জুড়ে থাকে তার স্বামী। শিখার উত্তর শুনে সুমা একটু রসিকতা করে বলল, বাবা, সুখী কাপল, আপনি ভীষণ ভাগ্যবতী নারী। আপনার হাজবেন্ডও বোধহয় আপনাকে খুব ভালোবাসে।
হ্যাঁ, ভালোবাসা অতি দামি শব্দ। এটা সবার জন্য নয়। নারীর সবটা জুড়ে তার স্বামী থাকলেও একজন স্ত্রী তার স্বামীর কখনো প্রিয়জন হতে পারে না ম্যাডাম। স্বামীর প্রিয়জন তো তার মা বোন আর আপনজনেরা। স্ত্রী, সে তো পরের মেয়ে। সে তো শুধুমাত্র শ্বশুরবাড়ির চাকরানি আর সকলের প্রয়োজন মেটানোর মেশিন। কথা শেষ করে ঠোঁট এলিয়ে নিঃশব্দে হাসল শিখা। সবটা শুনে ডক্টর সুমা তৎক্ষণাৎ আমতা আমতা করে বলল, সরি ম্যাম, আপনাকে পার্সোনালভাবে অ্যাটাক করে ফেললাম। এটা একদম অনুচিত কাজ। আমি আবারও সরি, কিছু মনে করবে না। শিখা মুচকি এসে বলল, আরে ব্যাপার না ম্যাডাম, এভরিথিং ইটস ওকে। ডক্টর কথা না বাড়িয়ে নিজের কাজে মনোযোগী হলো। আজান চোখ বন্ধ করে থাকলেও শিখার কথা কান এড়ালো না তার। খুব গোপনে তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল পুরুষটি। তারই বা কী দোষ? ছোটবেলা থেকে মা তাকে এভাবে গড়ে তুলেছে তাকে। মা যতটুকু শিখায় সন্তান তো তাই শিখে। 5 বছর পর সবকিছুই আগের নিয়মে চলছে। সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত। এরই মধ্যে শিখার একটা ছেলে হয়েছে। আজ যেন এখন একজন দায়িত্বশীল পিতা হয়ে গিয়েছে। ধীরে ধীরে নিজেকে কিছুটা হলেও পাল্টে নিয়েছে সে। আজ ফজরের নামাজ পড়ে কবরস্থানে আসলো শিখা। শ্বশুরের কবর জিয়ারত করে শাশুড়ির কবরের নিকট দাঁড়িয়ে মিহিকণ্ঠে শুধালো, কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থাকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিমান জমা, সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরী এক কিশোরীর মন ভেঙে দিয়েছ। তার সব স্বপ্ন তুমি গড়িয়ে দিয়েছিলে অবলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছ। অথচ এই আমাকেই দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনে শুধুই তবু এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দেওনি। আমার গর্ভকালীন সময়টায় তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক। যা মনে করলে এখন আমার রুহ কেঁপে ওঠে। হয়তো সে কালো অতীতের কথা আমি ইহজন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হাই, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফল হয়ে রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সে মেয়েও তার মনে জায়গা করতে পারেনি। পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে। তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতায় রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়ে থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনও তোমার কথা মনে করে খুব কাঁদে। প্রতি কথায় তোমায় মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শুনো তবে। আমি ভালো আছি মা। তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এ কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সবথেকে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কদিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরই আমার একটা ছেলে হয়েছে। সবথেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমিহীনা আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলে যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনার খেতে হয় না আমাকে। তুমিহীনা কারাগারের এক কয়েদি পেয়েছি মুক্তির স্বাদ। বার্তা 1।
শ্বশুরবাড়িতে একটা মেয়ের সবথেকে বড় আশ্রয় হচ্ছে তার স্বামী। একজন স্বামীর আচরণের ওপর ভিত্তি করে পরিবারের বাকি সদস্য তাকে সম্মান করে। তাই বিবাহিত সব পুরুষদের উচিত নিজ স্ত্রীকে তার যথার্থ সম্মান দেওয়া। বার্তা 2, আপনার সন্তানকে ভালো সন্তান বানানোর পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন, যাতে আপনি মারা গেলেও আপনার নামে কেউ অভিযোগ তুলতে না পারে। মনে রাখবেন, পারিবারিক শিক্ষাই হচ্ছে একটা ছোট্ট শিশুর শিক্ষার প্রথম ধাপ। বার্তা 3, প্রিয় অভিভাবক, আপনার কন্যাকে বিয়ে দেওয়ার সময় পয়সাওয়ালা ছেলে না খুঁজে আগে মানুষ খুঁজুন। বড় ঘর দেখার আগে দেখুন ঘরের পরিবেশ কেমন, মানুষগুলো কেমন। ভুলকে ভুল, অন্যায়কে অন্যায় বলার সৎসাহস যার আছে, তার হাতে আপনার প্রিয় কন্যাকে তুলে দিন। শুভ সমাপ্তি। সব মিলিয়ে গল্পটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। শুভ সমাপ্তি। সব মিলিয়ে গল্পটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।